গপ্প লেন। আজকে গপ্প লেনে আপনারা শুনবেন একটি রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনী, রাজেশ বসুর লেখা রোড সাহেবের হিরে। গল্প পাঠে আমি অঙ্কনশ্রী হালদার, ইন্দ্রদার ভূমিকায় উপম সর্দার, ওজস্বিতা দি নীলাঞ্জনা দাস, সুবল কাকা অসিত নস্কর, ওম অনিরুদ্ধ শিকারী, পোস্টার ডিজাইনিং মিতা ডাকুয়া, সাউন্ড ডিজাইনিং এবং সমগ্র পর্ব পরিচালনায় আমি অঙ্কনশ্রী হালদার। শুরু হচ্ছে আজকের গল্প, রাজেশ বসুর লেখা রোড সাহেবের হিরে। দুদিন ধরে টানা বৃষ্টি, চারিদিকে জল থই থই অবস্থা। গরমে ছুটি চলছে বলে স্কুলও বন্ধ, বাইরে বেরোতে হবেই এমন কোনো ব্যাপার নেই। বাজার টাজারও অঢেল করা আছে, অতএব বাড়ি বসে বর্ষার আনন্দ উপভোগ করছি। বাবা মা বাড়ি নেই, ওরা গিয়েছেন দক্ষিণ ভারত ভ্রমণে। আমরাই বাড়ির কর্তা এখন। আমরা মানে আমি আর ইন্দ্রদা। ও আজ কলেজ ছুটি নিয়েছে। এখানে ইন্দ্রদার কথা একটু বলে নিই। ও আসলে বাবার ছোটবেলার বন্ধু সুদর্শন কাকুর ছেলে। ভালো নাম সন্দর্শন রায়। কাকুর বদলির চাকরি, এখন আছেন দিল্লিতে। ইন্দ্রদা কলকাতায় ডাক্তারি পড়ার সুযোগ পেয়ে যাওয়াতে আমাদের বাড়িতেই থেকে গিয়েছে। ভাগ্যিস কাকুদের সঙ্গেও দিল্লি চলে গেল না, তাহলে দারুণ মিস করতাম ওকে। ওর থেকে আমি 7-8 বছরের ছোট হলে কি হবে, দারুণ ভাব আমাদের। যা হোক, রান্নার মাসি না আসাতে নিজেরাই দুপুরের খাবার করেছি, খিচুড়ি আর ডিম ভাজা, সঙ্গে আমের চাটনি। স্নান টান সেরে খেতে বসেছি দুজনে। ইন্দ্রদা দুর্দান্ত মুডে আছে, কারণ একটার পর একটা কঠিন কঠিন প্রশ্ন করে যাচ্ছে খালি। মেজাজ ফুরফুরে হলেই ওর এমন প্রশ্ন করার বাতিক চেপে বসে। আমার অবশ্য ভালোই লাগে, সাংঘাতিক নলেজ ওর। ডাক্তারের ছাত্র হলে কি হবে, এমন কোনো বিষয় নেই যার খোঁজ রাখে নাও। সঙ্গে থাকলে নিজেরই সাধারণ জ্ঞানে স্টক পারে। এখন যেমন বলল, আচ্ছা, ক্রিপ্টোগ্রাফি ব্যাপারটা কি জানিস তুই? শব্দটা চেনা চেনা লাগছিল, কিন্তু ঠিক মনে করতে পারলাম না। মাথা নাড়তে হলো। ও অবশ্য ধরেই নিয়েছিল আমি জানি না। উত্তরের অপেক্ষা না করেই বলল, ইট মিনস সিক্রেট রাইটিং, সাংকেতিক লেখনী। শব্দটা এসেছে দুটো গ্রিক ওয়ার্ড থেকে, ক্রিপ্টোস আর গ্রাফোস। ক্রিপ্টো মানে সিক্রেট, আর গ্রাফোস মানে হচ্ছে রাইটিং। দুয়ে মিলে হলো ক্রিপ্টোগ্রাফি। ডিম ভাজার মধ্যে লঙ্কা ছিল, কামড় দিয়ে ফেলেছি। বেশ ঝাল আছে লঙ্কাটা। চোখে জল আসার অবস্থা। কোনো মতে সামলে নিয়ে বললাম, ডাক্তারিতে তোমাদের এসবও পড়তে হয় নাকি? ইন্দ্রদা সরাসরি উত্তর দিল না, হেয়ালে করে বলল, সব কিছুই জেনে রাখা ভালো রে, কখন যে কোনটা দরকারে লাগে। বিশেষ করে আমার এই শখের জন্য তো বটেই। কথাটা ঠিক, কারণ ডাক্তারিটা ওর পেশা হলেও ওর আসল নেশা বা শখটা হলো গোয়েন্দাগিরি। মাত্র 23.5 বছর বয়স ওর, সবেই ইন্টার্নশিপ শেষ করেছে। কিছুদিনের মধ্যে সাইকোলজি নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করবে। আপাতত হাউস স্টাফশিপের কাজ করছে, অর্থাৎ পুরো দস্তুর ডাক্তার হতে বছরখানেক দেরি। কিন্তু এর মধ্যেই চেনা মহলে অল্প বিস্তর নাম করে ফেলেছেও। বললাম, নতুন কিছু রহস্যের গন্ধ পেলে নাকি? ঠিক রহস্যের না, বোঝানো টোঝানোর ব্যাপার, কাউন্সিলিং আর কি। ওজস্বিতা ঘোষকে চিনিস তো তুই? আমাদেরই কলেজের। এই ফাইনাল এমবি দেবে এবার। ওর একটা পারিবারিক সমস্যার ব্যাপারে কথা বলবে বলেছিল। আমি পুরোটা জানি না এখনো, বৃষ্টি কমলে আজ বিকেলেই আসতে পারেও। ওজস্বিতা ঘোষ, হ্যাঁ মনে পড়েছে। খুব সুন্দর দেখতে দিদিটাকে, খুব লম্বা। আমি 5.5 ফিট, আমার চেয়েও 2-3 ইঞ্চি লম্বা হবে। নোটসের জন্য ইন্দ্রদার কাছে এসেছিল। মেডিকেল কলেজের হোস্টেলেই থাকে। আসল বাড়ি নদিয়া জেলার মদনপুরে। বললাম, বাহ বাহ বাহ, তুমি আমাকে কিচ্ছু বলনি। বললে কি হতো, সারপ্রাইজের মজাটা পেতিস। তাছাড়া ব্যাপারটায় মগজের ব্যায়াম কিছুই নেই, প্লেন ডাক্তারি। তবে নিলে কেন? বাহ,
বন্ধুকে হেল্প করব না? বলল ইন্দ্রদা। অবশ্য একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। সিসিল জন রোডসের নাম শুনেছিস? না, ডিভিআর কোম্পানি? এটা জানি, ওয়ার্ল্ড ফেমাস ডায়মন্ড কোম্পানি। ঠিক। সিসিল রোডস ছিলেন এই কোম্পানির একজন প্রতিষ্ঠাতা। 19th সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকায় বিশাল ব্যবসা গড়ে তুলেছিলেন তিনি। ইনফ্যাক্ট এককালে নর্থ অ্যান্ড সাউথ রোডেশিয়া, যা এখন জিম্বাবুয়ে অ্যান্ড জাম্বিয়া নামে পরিচিত, তাই রোড সাহেবের নামেই নামাঙ্কিত ছিল একসময়। তবে টাকা উপায় করলেও দানে মন ছিল রোড সাহেবের। অর্থনীতির গবেষণার জন্য ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি প্রচুর টাকা দান করেন, রোডস স্কলারশিপ নামে, যা এখনও পরিচিত। ঘটনা হলো, ওজস্বী তার দাদু রতনমোহন ঘোষের সঙ্গে এই রোড সাহেবের পরিচয় ছিল। রতনমোহন বিলেতে ডাক্তারি শিখে রোড সাহেবের অধীনে কাজ করেছিলেন বেশ কয়েক বছর। তাঁর ডাক্তারি জ্ঞানে খুশি হয়ে রোড সাহেব তাকে একটি 10 গ্রাম ওজনের হিরে উপহার দেন। সে হিরে তিনি বিক্রি করেন, নিজের কাছেই রেখেছিলেন। সেটিকে তিনি পয়মন্ত মনে করতেন। তার মৃত্যুর পর হিরে আসে ওজস্বী তার বাবা মণি ফাল্গুনী বাবুর হাতে। তিনিও এটিকে সযত্নেই রেখেছিলেন। কিন্তু সম্প্রতি বয়স এবং অসুস্থতার কারণে তিনি এটিকে নিয়ে চিন্তিত ছিলেন। কারণ হলো ওজস্বী তার দাদা ওম। সে নাকি সাংঘাতিক বেয়ারা গোছে, পড়াশুনো তেমন করেন। মণি ফাল্গুনী বাবুর কাপড়ের ব্যবসায় ঢুকেছে, কিন্তু অপটুত্ব এবং বেহিসাবি খরচের জন্য ব্যবসাটিকেও প্রায় তুলে দেওয়ার জায়গায় নিয়ে এসেছে। ইদানিং সেই হিরে পেতে মরিয়া। হিরে কোথায় আছে তা অবশ্য মণি ফাল্গুনী বাবু কাউকে বলেনি। তবে তার বেডরুমে একটা লোহার সিন্দুক আছে, চাবি তার নিজের কোমরেই বাঁধা থাকে। হিরে হয়তো সেখানেই আছে। ওজস্বী তার ভয়, দাদা যা বেপরোয়া হয়ে উঠেছে, হিরে নিয়ে যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমার কাছে তাই পরামর্শ চাইছে। ব্যাপারটা ইন্টারেস্টিং বটে, কিন্তু ইন্দ্রদা ওদের পারিবারিক ঝামেলায় কদ্দূর কি করতে পারবে বুঝলাম না। বললাম, যা বৃষ্টি হচ্ছে, আসতে পারবে সে? দেখা যাক। বললাম, আমরাও তো ওর হোস্টেলে যেতে পারি। পারি, কিন্তু বারণ করেছে। ব্যাপারটা পাঁচকান হোক চায় না ও। বলল ইন্দ্রদা। খাওয়া হয়ে গিয়েছিল, উঠে পড়লাম আমরা। বৃষ্টি থামবার অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই এখন। কিন্তু কি কাণ্ড, বিকেল অবধি অপেক্ষা করতে হলো না। খেতে বসেছিলেন দুপুর 1:30টায়, বৃষ্টি থেমে ঝকঝকে রোদ উঠে গেল 3টের মধ্যেই। ঘন্টা দুয়েকের মধ্যেই বাড়ির সামনের জমা জলও নেমে গেল তরতর করে। কিন্তু যার জন্যে অপেক্ষা, সেই ওজস্বিতা ঘোষের কোনো খবর নেই। ইন্দ্রদাকেও একটু উদ্গ্রীব লাগছে। 6টা বাজতে ও নিজেই ফোন করতে যাচ্ছিল, কাকতালীয়ভাবে ঠিক তখনই ওর মোবাইল বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে ইশারায় বুঝিয়ে দিল ওজস্বিতাদি। 4-5 মিনিট কথা হলো, তাতে বুঝলুম আমাদের মদনপুরে যেতে হবে, ওজস্বিতাদির বাড়ি। ঘটনা হলো, ওজস্বিতাদির বাবা ফাল্গুনীবাবু নাকি হঠাৎ মারা গিয়েছেন আজ দুপুরে। স্বভাবতই ওজস্বিতাদিকে বাড়ি যেতে হয়েছে। ভদ্রলোকের হার্টের অসুখ ছিল বটে, একবার স্ট্রোকও হয়ে গিয়েছে, তবে ইদানিং সুস্থই ছিলেন। ওজস্বিতাদি বলেছিল আগামীকাল সকালে আসলেও হবে। ইন্দ্রদা বলল মদনপুর এমন কিছু দূর নয়, শিয়ালদা থেকে ট্রেনে ঘন্টা দেড়েকের রাস্তা। 7টা সাড়ে 7টার মধ্যে ট্রেনে উঠতে পারলে 9টা সাড়ে 9টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে। সুতরাং যেমন কথা তেমন কাজ। বাড়ি ঘরদোর ভালো করে তালা দিয়ে ছোট একটা ব্যাগ কাঁধে 7টার মধ্যে বেরিয়ে পড়লুম দুজন। আজ শনিবার, কাল বিকেলেই ফিরব। মদনপুর স্টেশনে পৌঁছলাম ঠিক রাত 10:30টায়। লাইনে কী সব গণ্ডগোল ছিল, খামোখা ঘণ্টাখানেক দেরি হয়ে গেল। ওজস্বিতাদির বাড়ি আবার স্টেশন থেকে আরও অনেকটা দূর, রিকশায় লাগে আধ ঘন্টা। তবে দেখলাম ওজস্বিতাদির বাবা মণি ফাল্গুনী ঘোষ এ অঞ্চলের বেশ পরিচিত ব্যক্তি। নাম বলতেই রিকশাওয়ালারা এগিয়ে এলো। এমনকি তিনি আজ যে দুপুরে মারা গিয়েছেন
সে খবরও তাদের জানা। যা হোক, আমরা যখন শেষমেশ ওদের বাড়ি পৌঁছালাম তখন রাত 11টা। সাবেকি আমলের দোতলা বিশাল বড় বাগান ঘেরা বাড়ি, তাক লেগে যাওয়ার মতো ব্যাপার। পিছনে দুটি পুকুরও আছে শুনলাম। ওজস্বিতাদি অপেক্ষা করছিল আমাদের জন্য। দাহকার্য সব শেষ। ইন্দ্রদা প্রথমে ওর দাদা ওমের খোঁজ নিল। ওজস্বিতাদি বলল সে এখনো বাড়ি ফেরেনি। পরিস্থিতি এমন গম্ভীর, এসে পড়ায় কেমন অস্বস্তি লাগছে। এর মধ্যেও দেখছি আতিথেয়তার কোনো ত্রুটি রাখেনি ওজস্বিতাদি। ঘরটর গুছিয়ে টুছিয়ে রেডি করে রেখেছে আমাদের জন্য। তবে মেন্টালি স্টেডি থাকার চেষ্টা করলেও সদ্য বাবা হারানোর শোকটা ঠিক ঢাকতে পারছিল না। চোখে মুখে ফুটে উঠছিল। স্বভাবতই বিশেষ কথা হলো না। যেটুকু জানলাম তা হলো মণি ফাল্গুনী বাবুর হার্টের অসুখ ছিল। বছর দুয়েক আগে স্ট্রোকও হয়েছিল একবার। সাবধানে থাকার কথা, কিন্তু তা নাকি তিনি থাকতেন না। খাওয়া দাওয়ার অনিয়ম তো বটেই, অযথা কায়িক পরিশ্রমও করতেন। ঘটনার দিন সকালেই নাকি হঠাৎ কি মনে করে বাড়ির গাছে নারকেল ছুলতে বসেছিলেন। সুবল বাড়ির সর্বক্ষণের কাজের লোক, সেও অনেক বারণ করেছিল। মণি ফাল্গুনী বাবু কথা শোনেননি নাকি। 70 বছরে ধকল নিতে পারেননি। সকাল 10টা নাগাদ হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। ওজস্বিতাদি খবর পেয়ে বাড়ি আসার আগেই সব শেষ। ছেলে ওম সে সময় বাড়ি ছিল না, ব্যবসার কাজে রানাঘাট গিয়েছিল। সে খবর পায় সুবলের কাছে। অর্থাৎ গোটা ব্যাপারটা দুঃখজনক হলেও প্রাকৃতিক নিয়মেই হয়েছে। অবশ্য ইন্দ্রদার মুখ দেখে মনে হলো যেন অন্য কিছু একটা ভাবছে। আমাকে খালি বলল, বেশি চিন্তা করিস না টুকান, সোজা শুয়ে পড়। কাল সকালে দেখব মগজে কত ঘিলু জমিয়েছিস। আমি আর কি করি, শুয়েই পড়লাম। কিন্তু কিছুতেই ঘুম আসতে চাইছে না। নিঝুম শোকস্তব্ধ বাড়ি, মনের মধ্যে অস্বস্তি হচ্ছে কেমন একটা। বড় একটা জামদানি খাটে পাশাপাশি শুয়েছি দুজন। ইন্দ্রদা মনে হচ্ছে এরই মধ্যে ঘুমিয়ে পড়েছে। মৃদু নাক ডাকার শব্দ পাচ্ছি। হঠাৎ মনে হলো কারা যেন চাপা স্বরে ঝগড়া করছে। আমাদের ঠিক ওপরের ঘর থেকে আওয়াজটা আসছে। ওটা যে ওজস্বিতাদির ঘর সেটা জেনেছি। কান খাড়া করে শুনলাম কথা কাটাকাটির আওয়াজ। কি যেন বলল। উত্তরে মহিলা কণ্ঠে কিছু বলা হলো, বুঝলাম না। তবে গলাটা যে ওজস্বিতাদির তাতে সন্দেহ নেই। তাহলে ছেলের গলাটা ওর দাদা ওমের নাকি চাকর সুবলের। কিন্তু সুবল বাড়ির দিদিমণির সঙ্গে ঝগড়া করবে কেন? তাছাড়া তুই বলেও সম্বোধন করতে পারে না, তাহলে ওর দাদাই। আর তো কেউ নেই এই বাড়িতে। কিন্তু এমন শোকাচ্ছন্ন পরিবেশে ভাই বোনে কথা কাটাকাটি বা করবে কেন? কি একটা ঝুপ করে পড়ল জানালার বাইরে। মাথার উপরেই জানালা, স্পষ্টই শুনলাম। অবশ্য গাছের পাতাটাতাও পড়তে পারে। একটু পর অবশ্য আওয়াজ থেমে গেল। আবার সব শুনশান, নিস্তব্ধ। ঘুমিয়ে পড়লাম এক সময়। মাঝে একবার যেন ঘুম ভেঙেছিল। কে যেন কাঁদছে খুব, বুঝলাম না। আবার ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙল পাখির আওয়াজে। একটা দুটো না, 100 পাখির 30 রকমের ডাকাডাকিতে। কলকাতায় আমাদের ঢাকুরিয়ার বাড়িতে কাক, চড়াই আর শালিক ছাড়া চতুর্থ কোনো পাখির ডাক কদাচিৎ শুনেছি। আর এখানে কি চমকপ্রদ ব্যাপার! ইস, একটা বাইনোকুলার আনলে পাখিগুলো ওয়াচ করা যেত। যা, কি যাতা ভাবছি। স্থান কাল পাত্র সব ভুলে বসে আছি। উঠে বসলাম বিছানায়। দেখি ইন্দ্রদা আগেই উঠে পড়েছে। বাইরে কি এক চক্কর হেঁটেও এসেছে মনে হলো। গালে মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে। উঠে পড়ুন টুকান বাবু। ওজস্বিতা নিজেই চা নিয়ে আসছে, বলেছে কনফিডেন্সিয়াল টক আছে। চলো চলো চলো, উঠে পড়ো। আর একটু গড়ানোর ইচ্ছে ছিল, কিন্তু এ কথার পর আর কি আলসেমি করা যায়? তড়াক করে উঠে পড়লাম। ফ্রেশ হয়ে ফিরতে মনে পড়ল গতকাল রাতের ঝগড়ার কথা।
তাড়াতাড়ি বললাম ইন্দ্রদাকে। জানালার নিচে কি একটা ঝুপ করে এসে পড়েছিল, সে তুচ্ছ ইনফরমেশনটাও বাদ দিলাম না। শুনে যে গতিতে বেরিয়ে গেল, বুঝলুম ভালো তথ্যই দিতে পেরেছি। ভেরি গুড অবজারভেশন, উন্নতি করেছিস। একটু পরেই ফিরে এসে বলল ইন্দ্রদা, ঝুপ করে কি পড়েছিল সেটাই দেখতে গেছিল বুঝি। পেল কিনা জিজ্ঞাসা করতে যাব, দেখি আমাদের জানালার বাইরে হিন্দি সিনেমার হিরোর মতো একজন যুবকের আবির্ভাব ঘটেছে। 28-29 বছর বয়স, ফর্সা রং, গালে দু একদিনের না কামানো দাড়ি গোঁফ, জিম করা পেটানো চেহারা, হাতে বালা, কানে দুল, লম্বা চুল পনিটেল করে বাঁধা। অশৌচে সাদা পোশাকে বড়ই বেমানান লাগছিল তাকে। নিচু হয়ে কিছু একটা খুঁজছে মনে হলো। বুঝলুম ওই হলো ওজস্বিতা দিদির দাদা ওম। আমাদের দিকে একবার জ্বলন্ত দৃষ্টি হেনে চলে গেল সে। যা খুঁজছিল পাওয়া গেল না বোধহয়। এর মধ্যে চায়ের ট্রে নিয়ে দরজায় হাজির ওজস্বিতা দি। গতকালের থেকে অনেকটাই ফ্রেশ লাগছে ওকে। নীল রঙের একটা হাউস কোট পরে এসেছে। গুড মর্নিং সুন্দর সন্ধ্যা। গুড মর্নিং টুকান। মিষ্টি করে বলল সে। আমরাও প্রত্যুত্তর দিলাম। ইন্দ্রদা বলল, তুই আবার এসব ঝামেলা করলি কেন? আমরা বাইরে বেরিয়ে খেয়ে নিতাম। ওজস্বিতাদি কিছু বলল না। মুখের ভঙ্গি হঠাৎ সিরিয়াস। ঘরে একটা পড়ার টেবিল রয়েছে, তাতে চায়ের ট্রেটা রাখল সে। তারপর আমাদেরকে 2 কাপ চা দিয়ে নিজে 1 কাপ নিল। বিস্কুট ছিল, আমিই খালি নিলাম। ওরা দুজন কেবল চা। ওজস্বিতাদি চায়ে চুমুক দিয়ে বলল, কি বলবো আমি, বাবা যে এমনি করে চলে যাবে কোনো চান্সই দিল না। ম্যাসিভ মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন। দাদা লোকাল একজন ডাক্তার দেখেছিল, আমি এসে নার্সিংহোমে নিয়ে যাই। তখন সেন্স প্রায় ছিলই না। নার্সিংহোমে অল্প সময়ের জন্য জ্ঞান এসেছিল, কথা বলতে পারেনি। হাত দেখিয়ে বলল কিছু বলতে চায়, লেখার ভঙ্গি করল। কাগজ আর পেন দিতে কতগুলো আবোল তাবোল কথা লিখল। মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন শব্দ দুটির মানে জানি আমি। সাডেন ডেথ অফ হার্ট মাসেলস। হৃৎপিণ্ডের ধমনীতে আকস্মিক রক্তপ্রবাহ বিঘ্নিত হলে এমনটা হয়। পরিণতি মৃত্যু পর্যন্ত হতে পারে। আমরা যে স্ট্রোক বলে থাকি, এটারই আসল ডাক্তারের টার্ম এটাই। ইন্দ্রদা ভুরু কুচকে জিজ্ঞেস করল, কি কথা? কি বলবো, ভেরি ফানি। ও আর ও মৌমাছি প্লেন বাংলাতে, তারপরে ড্যাশ দিয়ে ইংরেজি ক্যাপিটাল লেটার্সে XL XL MFG। বাপরে, তোর ঠিক মনে আছে? সেই কাগজটা কোথায়? নেই, দাদা হাত থেকে কেড়ে নেয়। লেখাটা দেখে মাথাটা গেছে বলে সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে। আমার কিন্তু একদম মুখস্থ হয়ে গিয়েছিল। বোঝাই যাচ্ছে ওই রকম অবস্থার মধ্যেও হুঁশ ছিল ভিতরে। কথাগুলো হয়তো আগে থেকেই ভাবা ছিল। বলল ইন্দ্রদা। আচ্ছা, একটা ব্যক্তিগত কথা জিজ্ঞাসা করি। গতকাল রাতে তোদের ভাই বোনদের মধ্যে কোনো অশান্তি হয়েছে? হ্যাঁ। মাথা নামিয়ে বলল ওজস্বিতাদি। কি নিয়ে বলা যাবে কি? কি আর, ওই রোডসের হিরে নিয়ে। দাদার ধারণা বাবা ওটা আমাকে দিয়ে গেছে। বাবা মারা গেছে 24টা ঘন্টাও হয়নি, এর মধ্যেই বাবা সিন্ধু খাতরেছে। ও অমানুষ, হার্টলেস। একটু আগেই বাগানে এসেছিল মনে হলো। ইন্দ্রদা চেহারার ডেসক্রিপশন দিল। ওজস্বিতাদির মুখে হঠাৎ একটা চিন্তার ছায়া দেখলাম। হ্যাঁ, দাদাই। তুমি কথা বলবে ওর সঙ্গে? ভালো হতো। ঠিক আছে, বলে দেখি। যা মেজাজ তার। একটু পরে ব্যাংকে যাবে বলেছে। বাবার নামে কোনো সেফ ডিপোজিট লকার ছিল না জানি, তবু ব্যাংকে গিয়ে খোঁজ নিতে চায় সে। তুমি কথা বলতে পারো, তবে সৌজন্যতা বা ভদ্রতার নিশ্চয়তা দিতে পারবো না। তোমরা আসাতে মোটেই খুশি না সে। বলেছি আমার সিনিয়র দাদা বাড়ি কৃষ্ণনগরে, সেখানে যাওয়ার পথে আমার সঙ্গে দেখা করতে মদনপুরে নেমেছে।
বাড়িতে যে এমন দুর্ঘটনা ঘটেছে জানতো না। ইন্দ্রদা কি একটা ভাবলো, তারপর বলল, বাড়িতে আর কে কে আছে তোদের? সুবল কাকার কথা তো বলেছি, 40 বছরের পুরনো কাজের লোক, 60-এর উপর বয়স, পরিবারের একজনই বলা চলে। আর আছে রান্নার মাসি অনিতা, সে অবশ্য কয়েকদিনের ছুটি নিয়েছে। সুবল কাকাই রান্নার পাটটা সামলাচ্ছে এখন। ঠিক আছে, তুই তবে প্লিজ একটা কাজ কর, সুবল কাকাকে পাঠিয়ে দে, একটু কথা বলেনি। চা খাওয়া হয়ে গিয়েছিল, কাপগুলো ট্রেতে রেখে দিয়েছি। ওজস্বিতা দি ট্রেটা তুলতে যেতে ইন্দ্রদা বারণ করল। ওটা রেখে যা, সুবল কাকা এসে নিয়ে যাবে, তখন কথা বলে নেব। রাইট। বলল ওজস্বিতা দি। তবে বেশি দেরি করো না, দাদার ঠিক নেই। ব্যাংক খুলতে দেরি আছে 3 ঘন্টা, তবে ও যে কখন কোথায় বের হয় কোনো ঠিক নেই। আমাদের দিকে একটু হেসে বেরিয়ে গেল ওজস্বিতা দি। আর ঠিক 3 মিনিটের মধ্যে এলো সুবল কাকা। দেখে বোঝা যায় না 60-এর উপর বয়স, বেশ শক্তপোক্ত চেহারা, কেবল মাথার চুল আর খোঁচা খোঁচা দাড়িগুলো সব সাদা। ওজস্বিতা দি মনে হয় বলে দিয়েছে ইন্দ্রদা তাকে কিছু জিজ্ঞেস করবে। চায়ের ট্রে না উঠে তাই মনে হয় সরাসরি বলল, বলেন ডাক্তারবাবু। আচ্ছা, ঘটনাটা ঘটলো কখন? কি বলবো ডাক্তারবাবু, বাবু যে কি খেয়াল। সকালবেলা ওম দাদাবাবু বেরোনোর পরেই আচমকা ঝুনো নারকোল নিয়ে বসলেন ছাদের উপর। নারকোল কোথায় পেলেন? বাড়ির গাছের? তা তো বটেই, মাঝে মাঝে পারা হয়। বাবুর পালঙ্কের নিচেই তো ডাঁই করে রাখা কতগুলো, কত মানা করলাম, শুনলে তো। আসলে বাবুর যখনই রাগ হয় নিজেকে কষ্ট দিতে শুরু করেন। বাগানে নেমে মাটি কোপাবেন, কি পাতকুয়ো থেকে বালতি বালতি জল তুলে চান করবেন। গতকালের রাগের কারণটা কি? বাবুর সঙ্গে ঝগড়া হয়েছিল নাকি? সুবল কাকা একটু কাঁচু মাচু মুখ করল। কি বলবো ডাক্তারবাবু, ঝগড়া তো বলতে গেলে রোজই লেগে আছে। কাল সকালে একচোট হলো ফোন নিয়ে। বাবুর মোবিল ফোনটা খারাপ হয়ে পড়ে আছে 10 ধরে। ওম দাদা বাবু কোনো একটা দোকানে সারাতে দিয়েছিলেন, নিয়ে আর আসেন না। সে নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল খুব। ল্যান্ড ফোন নেই? আমি মাঝপথে জিজ্ঞেস করলাম। ছিল, ওম দাদাবাবু বাবুকে না বলে ছেড়ে দিলেন যে। মুখটা গম্ভীর করে বলল ইন্দ্রদা। তারপর? তারপর আর কি, সকাল 8টা 8:30 হবে। ওম দাদাবাবু বেরিয়েছেন 7টার সময়। বাবু নারকোল ছুলে টুলে ব্যাগে ভরে নিজের ঘরে গেলেন। তারপর দরজা বন্ধ করে বসে রইলেন। ওম দাদাবাবু ফিরে এসে আবার চেঁচামেচি। বাবু ভিতর থেকে সাড়া দিলেও দরজা খুললেন না। কি বলবো, ওম দাদাবাবু বাইরে থেকে ঝগড়া শুরু করলেন আবার। কি নিয়ে? কি আর বলি, সম্পত্তি নিয়ে। সে ভাবলো বাবু নতুন উইল লিখছেন। যা হোক, কিছুক্ষণ পর বাবু নিজেই দরজা খুললেন। তখন আবার একজোট ঝগড়া। বাবু খুব ঘামছিলেন, চোখ বুজে শুয়ে পড়েছিলেন। ওম দাদাবাবু রেগে গিয়ে ঘর লণ্ডভণ্ড করলেন। বইপত্র ছড়িয়ে, জামা কাপড় ফেলে, এমনকি দেরাজ খুলে বাবুর ওষুধও ফেলে দিচ্ছিলেন। আমি তখন প্রায় জোর করেই ওম দাদাবাবুকে ঘর থেকে বের করে আনি। তিনি আবার বাইক নিয়ে বেরিয়ে যান। এর কিছুক্ষণের মধ্যে বাবুর শরীর আরও খারাপ হয়। আমি তখন বাইরে বেরিয়ে টেলিফোন বুথ থেকে ওম দাদাবাবু আর লিলি দিদিমণিকে ফোন করি। লিলি দিদিমণিকে? ও মা, উনি তো আপনার বন্ধু, ওম দাদা বাবুর বোন, ডাক নাম লিলি। তারপর? তারপর আর কি, বাড়ি এসে দেখি বাবুর মুখে গ্যাঁজলা, হুঁশ নেই কোনো, শরীর অসাড়। ছুটে গিয়ে মাধব ডাক্তারকে খবর দিয়ে আসি। তিনিও বাড়ি ছিলেন না। কি অবস্থা! এলেন সেই বেলা 11টার সময়। প্রায় সঙ্গে সঙ্গে ওম দাদাবাবুও এলেন। কিছুক্ষণ পর লিলি দিদিমণিও এলেন। তারপর তো সব শুনেছেন। ঠিক আছে, আপনি ওপরে গিয়ে একটু দিদিমণিকে পাঠিয়ে দিন। যে আগে
বলে চলে গেলেন সুবল কাকা। ওজস্বিতা দিয়ে আসতে আমরা এবার ওর বাবার ঘরে এলাম। ইন্দ্রদার ইচ্ছা ছিল প্রথমে ওর দাদার সঙ্গে কথা বলবে, কিন্তু আমরা ঘর থেকে বেরোনোর আগেই মোটর সাইকেলের শব্দ শুনলাম। ওজস্বিতাদি বলল, দাদাকে বলেছিলাম তোমাদের কথা, শুনেই মনে হয় বেরিয়ে গেল। ইন্দ্রদা ভাবলেশহীন, কিছুই বলল না। আমরা উঠে এলুম দোতলায়। দোতলাতেও নিচের মতো অনেকগুলি ঘর। মণি ফাল্গুনীবাবু থাকতেন একদম শেষে দক্ষিণের ঘরটিতে। বেশ বড় ঘর, কড়িবর্গার ছাদ, গোটা কয়েক বড় বড় জানালা। ঘরে একদিকের দেওয়ালে ঘেঁষে সুবিশাল সাবেকি পালঙ্ক। সুবল কাকা বিছানা পরিষ্কার করে মাথার বালিশের ওপর মণি ফাল্গুনী বাবুর একটি বড় ল্যামিনেটেড ফটো শুইয়ে রেখেছে। ছবিটা মাস তিনেক আগে আমি ল্যামিনেট করাই কলকাতা থেকে। তখন কি জানতাম? আঁচলে মুখ ঢাকল ওজস্বিতাদি। ছবিতে বোঝা যাচ্ছে ৭০ বছরেও যথেষ্ট সুপুরুষ ছিলেন মণি ফাল্গুনীবাবু। তবে ভাঙা চোয়াল দেখে বোঝা যায় শরীরে ভাঙন ধরেছিল, কারণ দেওয়ালে আরেকটি ছবি আছে তার ওজস্বিতাদির মায়ের সঙ্গে। সেটা শুনলাম বছরখানেক আগের। সেটিতে স্বাস্থ্য যথেষ্টই ভালো। ইন্দ্রদা দ্রুত ঘরের চারিদিকে চোখ বোলাচ্ছে। খাটে নিচটাও দেখল। নারকোলের কথা মনে হতে আমিও ঝুঁকে দেখে নিলাম। সত্যি এক গাদা ঝুনো নারকোল ডাঁই করে রাখা আছে। বেশ কয়েকটির ছোবড়া ছাড়ানোও দেখলাম। ইন্দ্রদার নজর আবার চারিদিকে পাক খাচ্ছে। ঘরের এক কোণে সেই বিখ্যাত লোহার সেফ, যার কথা আগেই শুনেছি। সেটার চাবি শুনলাম এখন ওমের কাছে। সিন্ধুকে রোড সাহেবের হিরে আছে কিনা কে জানে, সম্ভবত নেই, কারণ কাল রাত্রিরে ভাই বোনের ঝগড়ার এটাই নাকি কারণ ছিল, মানে যা আমাদের বলল ওজস্বিতাদি। বিছানার পাশে বড়সড় একটা রাইটিং টেবিল, তাতে এক গাদা বই, ম্যাগাজিন, পিরিয়ডিক্যালস অবিন্যস্ত হয়ে পড়ে আছে। এছাড়াও পেন, পেন্সিল, ডায়েরি, স্টেপলার, হজমিগুলির বোতল, জোয়ানের শিশি, এরকম সব জিনিস। ইন্দ্রদা একটা জিনিস হাতে তুলল। কাছে সরে এসে দেখলাম গাম, মানে আঠা। টিউবটা বিদেশি মনে হলো। ওজস্বিতাদি বলল, বিদেশে বাবার একজন বন্ধু আছেন, শেখর কাকু, জার্মানিতে থাকেন। মাঝে মাঝে বাবাকে ফরেন মেড টুকিটাকি জিনিসপত্র পার্সেল করেন। ইস, কাকুকে কিভাবে যে বলবো, এবারে পুজোর সময় দেশে আসবেন বলেছিলেন। ইন্দ্রদা হঠাৎ বলল, যা ভেবেছিলাম। কি? আমি আর ওজস্বিতাদি দুজনেই প্রায় একসঙ্গে বলে উঠেছি, কিছু না, কিছু না। এড়িয়ে গেল ইন্দ্রদা। ওর হাতে মণি ফাল্গুনীবাবুর একটা ডায়েরি, অনেকগুলো কাগজপত্র ঘেঁটে এটা সবে হাতে তুলেছে। সেটারই এক পাতায় চোখ রেখে বলল, উনি ওয়ার্ড জাগলিং করতে খুব ভালোবাসতেন দেখা যাচ্ছে। হ্যাঁ, বাবার নেশা ছিল ওটা। ওজস্বিতাদি বলল। আমি ওকে দিয়ে দেখলাম ইন্দ্রদা যে পাতাটা দেখছে তাতে ABCD 1 2 3 4 এসব হাজিবাজি লেখা। ইন্দ্রদা ডায়েরিটা বন্ধ করে ওজস্বিতাদির দিকে তাকিয়ে বলল, উনি নার্সিং হোমে যে শব্দগুলো লিখেছিলেন আর একবার বলতো। ও আর ও মৌমাছি, ড্যাশ দিয়ে ইংরেজিতে XL XL MFG। ইন্দ্রদা ডায়েরির পাতাটা আবার খুলল। মিনিট তিনেক হিজিবিজি অক্ষরগুলোর দিকে তাকিয়ে ডায়েরিটা বন্ধ করল। কিছু ক্লু পেলে? ওজস্বিতাদি জিজ্ঞেস করল, তোর দাদার পুরো নামটা কি? ওঙ্কার রঞ্জন। মানে ও আর হতে পারে ওঙ্কার রঞ্জন, আর ও হলো ওজস্বিতা। সব তোদের নামের ইংরাজি আদ্যক্ষর ও দিয়েই তো লিখিস নাকি? হ্যাঁ, কিন্তু মৌমাছি আর XL XL MFG বললাম আমি। এগুলোই তো গোল মেলে। কেবল MFGটা মনে হচ্ছে ওজস্বিতার বাবার পুরো নামের ইনিশিয়ালস, মণি ফাল্গুনী ঘোষ। গ্রেট।
তুমি মনে হচ্ছে এক্ষুনি পাজলটা সলভ করে ফেলবে। দেখি, বলল ইন্দ্রদা। একটা দরকারি কথা, ওনার ওষুধপত্র কোথায় থাকতো? এই টেবিলের ড্রয়ারেই। টেবিলের দুধারে যে বিশাল বিশাল দুটি ড্রয়ার রয়েছে তা লক্ষ্য করিনি। ওজস্বিতাদির ডান দিকেরটা খুলল, নানান রকম ওষুধ আর প্রেসক্রিপশনে ভর্তি সেটা। ইন্দ্রদা খুব মন দিয়ে পড়ল সব। প্রেসক্রিপশন তো ঠিকই আছে, লাইফ সেভিং ড্রাগও তো দেওয়াই ছিল, ওষুধ কি ছিল না? স্ট্রোকটা কিন্তু এড়ানো যেত তবে। ওজস্বিতাদি কিছু বলল না। ওর মুখটা দেখলাম হঠাৎ কেমন ফ্যাকাশে হয়ে গেল। আমরা আবার নিচে নেমে এলাম। তার আগে অবশ্য ইন্দ্রদা ছাদটাও একবার দেখে নিল। আমাদের ঘরে ঠিক ওপরের ঘরটা ওজস্বিতাদের, সে ঘরটাও ইন্দ্রদা দেখে নিল চট করে। কাল যে এ ঘরেই ভাই বোনে কথা উত্তপ্ত আলোচনা হচ্ছিল সেটাও ইন্দ্রদা কনফার্ম করে নিল। জানালার ধারে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে থাকলো একটুক্ষণ। এই জানালা ঠিক নিচেই আমাদের ঘরের জানালা, বাইরে কচু পাতার ঝোপ ওখানটাতে। এখানেই কি একটা ঝোপ করে পড়েছিল কাল রাতে? ইন্দ্রদা মনে হয় সেটাই বোঝার চেষ্টা করছে, কে জানে। ওজস্বিতাদি একদম চুপ হয়ে গিয়েছে। সে কি আমাদের উপস্থিতি আর পছন্দ করছে না? মণি ফাল্গুনী বাবুর মৃত্যুটা কি তবে স্বাভাবিক নয়? জানি না কি, তবে রহস্য আছে, এবং সে রহস্যের দরজায় ইতিমধ্যেই ইন্দ্রদা এসে দাঁড়িয়েছে, কারণ ও নিজেও খুব গম্ভীর হয়ে গিয়েছে। কলকাতায় ফেরার ট্রেন কটায় রে? জিজ্ঞেস করলো হঠাৎ। সে কি, তুমি এক্ষুনি যাবে? অন্তত দুপুরের খাওয়াটা। ওজস্বিতাদি বলল, কিন্তু আমার মনে হলো এটা যেন ইচ্ছের সঙ্গে কথাটা বলা হলো না। ইন্দ্রদা বলল, না রে, এ সময় তোদের বেশি ডিস্টার্ব করা উচিত নয়, পরে আসবো একদিন। ওজস্বিতাদি এবার একটু অনুনয়ের স্বরে বলল, না না, তা হবে না, এখন সবে 8:30, ট্রেন তো অনেক আছে, দুপুরে খেয়েই যেতে হবে। আমি সুবল কাকাকে বলে দিচ্ছি। ইন্দ্রদা অবশ্য শুনল না। শেষে ঠিক হলো জল খাবার খেয়ে আমরা 11টার মধ্যেই বেরিয়ে পড়ব। ইন্দ্রদা ঘরে ফিরে এসে ওর রাইটিং প্যাড নিয়ে বসল। আমাকে বলল, যা বাইরে বাগান টাগান ঘুরে দেখ। বুঝলুম এক মনে ভাবতে চাইও, মানে আমার অনুমান ঠিকই, রহস্য আছেই একটা। অন্তত হেয়ালির মানেটা উদ্ধার করাও তো বিশাল ব্যাপার। প্রায় 1 ঘন্টা এদিক ওদিক ঘুরে ফিরে এসে দেখি ইন্দ্রদার স্টানটান সব শেষ। একটা চটের বিগ সপারে কয়েকটা নারকোল পুড়েছে। খালি নারকোলই না, পোকা পেঁপে আর পেয়ারাও রয়েছে গোটা কয়েক। পাশে সুবল কাকা দাঁড়িয়ে আছেন, বুঝলুম তিনি এগুলো সাপ্লাই করেছেন। বললাম, কি গো, তুমি এখান থেকে এসব বয়ে নিয়ে যাবে নাকি? ইন্দ্রদা হো হো করে বিচ্ছিরি বোকা বোকা হাসি দিল একটা। সুবল কাকা বললেন, খোকা বাবু, এসব গাছ পাকা জিনিস তোমাদের কলকাতায় মিলবে না, এর স্বাদই আলাদা। ওজস্বিতার দিকে বলেছ? সে কি রে, তুই আমাকে কি ভাবছিস? বলল ইন্দ্রদা। সুবল কাকা বললেন, কি যে বলেন খোকা বাবু, ডাক্তারবাবু মুখ ফুটে চেয়েছেন, দিদিমণি বললেন বেচে বুচে ভালো দেখে দিতে, তা অবশ্যই উনি নিজে হাতেই বেছে টেছে নিলেন। বাবু নিজেই তো কতগুলো ছুলে রেখেছিলেন, অতিথি খাবেন, তার আত্মার শান্তি হবে। এ বাড়িতে তো কেউ কিছুই খায় না। আমি বললাম, দিদিমণি কোথায়? স্নানে গিয়েছেন, ওই আসছেন দেখেন। পিছন ফিরে দেখি স্টান টান সেরে লাল পাড় একটা সাদা শাড়ি পরে এসেছে ওজস্বিতাদি। ফর্সা রঙে খুব সুন্দর লাগছে ওকে। হাতে লুচি আর বেগুন ভাজার প্লেট। সুবল কাকা হা হা করে উঠল। তুমি আবার হাত দিলে কেন দিদিমণি? হাত আর কি দিলাম, সব তো করেই রেখেছিলে, ভেজে নিলাম খালি। বলল ওজস্বিতাদি। ইন্দ্রদা কীরকম যেন হয়েছে আজকে হঠাৎ, থ্যাংক ইউ বলে খেতে শুরু করে দিল শটান। আমাকেও বলল, খেলনো টুকান, এক্ষুনি বের হবো।
আমার ঠিক এমন আবহাওয়ায় খেতে ইচ্ছা করছিল না, তবুও খেলাম। ওজস্বিতাদি ইন্দ্রদার সঙ্গে ডাক্তারি সংক্রান্ত কথাটা বলতে লাগলো। রেডি হয়ে বেরোনোর মুখে ইন্দ্রদা বলল, কথাগুলোর মানে এখনো ঠিকঠাক বুঝে উঠতে পারেনি ওজস্বিতা, তবে খুব বেশি সময় লাগবে না। তুই বরং কলকাতায় ফিরে আমার সঙ্গে একবার দেখা করিস, বাড়িতে হলেই ভালো। সলভ হয়ে গেলেই ফোন করবো আমি। আজ রোববার, আগামীকাল বাবা মা ফিরবেন। ওজস্বিতাদির বাড়ি থেকে ফিরছি পুরো 2 সপ্তাহ হয়ে গিয়েছে। নারকোলগুলো কিছু খাওয়া হয়েছে, কিছু বাকি আছে। পেঁপে পেয়ারা সব শেষ। মণি ফাল্গুনী বাবুর পরলৌকিক কাজটাও সব শেষ। ইন্দ্রদা কাল সকালেই ফোন করেছিল, আসতে বলেছিল ওকে। মণি ফাল্গুনী বাবুর ক্রিপ্টোগ্রাফের পাঠোদ্ধার করেছে বলে। বলা বাহুল্য ওজস্বিতাদি হাজির। এখন সকাল 10টা, ইন্দ্রদার ঘরেই কথা হচ্ছে। অধীর আগ্রহ একরাশ কৌতূহল নিয়ে আমি আর ওজস্বিতাদি ও রিডিং টেবিলের সামনে রাখা চেয়ার দুটোতে ভাগাভাগি করে বসেছি। ও বসেছে ওর বিছানায় পা ঝুলিয়ে। না, ইন্দ্রদা আমাকেও কিচ্ছু বলেনি, সাসপেন্সে রেখেছে। আচ্ছা, প্রথমেই বলি, রোড সাহেবের হিরে তুই কখনো নিজের চোখে দেখেছিলি? প্রশ্ন দিয়ে শুরু করলো ইন্দ্রদা। হ্যাঁ, খুব ছোটবেলায়, ক্লাস 8 না 9-এ পড়ি তখন। বাবা হাতে করে দেখিয়েছিল। সুপারি সাইজের একটা নীলচে পাথর, খুব ব্রাইট, আলো ঠিকরে যায়। ঠাকুরদাকে স্বয়ং সিসিল রোডস দিয়েছিলেন। কেবল দামিই নয়, খুব পয়মন্তও নাকি। বাবা খুব সাবধানে সযত্নে লুকিয়ে রেখেছিলেন, আর কোনোদিন দেখাননি। ইদানিং দাদা ওটার পিছনে পড়েছিল। তবে বাবা আমায় বলতেন, ও হিরে আমি ওমকে দেব না, বিক্রি করে ফেলবে। হিরে পাবে লিলি, মানে আমি। কিন্তু সে সময়ই তো আর পেলেন না। কথাটা ঠিক, তবে হিরে যাতে তার মেয়ের কাছে পৌঁছতে পারে তাতে তার চেষ্টা ত্রুটি ছিল না, এবং তার বিশ্বাস ছিল তার বুদ্ধিমতী মেয়ে তার বাপের সংকেত উদ্ধার করতে পারবে। এখন পারলি না সেটা তোর ডিসক্রেডিট। অবশ্য একবার দেখে যে নির্ভুল মনে রাখতে পেরেছিস, এটাও কম ক্রেডিটের না। আমরা চুপ। বুকের মধ্যে ধক ধক করছে। ইন্দ্রদা বলে চলে, এনিওয়ে, আর কথা বাড়াবো না। ও আর ও মৌমাছির মানে উদ্ধার করেছি। প্রথমে যা ভেবেছিলাম তা নয়, মানে ওঙ্কার রঞ্জন আর ওজস্বিতার নামের আদ্যক্ষর নয়। এটা আসলে কেবল তোর একার নাম, গুড নেমটা নয়, ডাক নামটা, অর্থাৎ লিলি। কোড ল্যাঙ্গুয়েজে লিখেছিলেন OROB। বিটা হলো মৌমাছি, BEE এর উচ্চারণটা তিনি ব্যবহার করেছিলেন। অর্থাৎ ORO মৌমাছি হলো OROB, কিন্তু OROB লিলি হবে কি করে? নিজের প্রশ্ন করা থামালো ইন্দ্রদা। আমাদের ভ্যাবাচাকা মুখগুলোর ওপরে দৃষ্টি বলিয়ে রাইটিং টেবিল থেকে ওর লুপিন কোম্পানির রাইটিং প্যাডটা বের করলো। সেটার একটা পেজ মার্ক করা পাতা বের করে ধরল ওজস্বিতাদির সামনে। আমি সরে এলাম দেখতে। ইংরেজিতে ABCD লেটার্সগুলো পর পরে লিখেছে, আর ঠিক নিচেই আবার ZYXW পরপর লিখেছে। এটা হলো সেই সিক্রেট রাইটিং লেখার প্রণালী। এবার দেখ, LILY লিলির করেসপন্ডিং লেটার্সগুলো। ABCDর অর্ডারটাকে উল্টো করে লিখলে কি হয়? L হবে O, I হবে R, L আবার O, এবং Y হলো B, অর্থাৎ কিনা লিলি, মানে আমাদের ওজস্বিতা। আর বাকিগুলো XLXLMFG বললাম আমি। অক্ষরগুলো আমারও মুখস্থ হয়ে গিয়েছে। আসলে আমি নিজেও জট ছাড়ানোর কম চেষ্টা তো করিনি। এটাই তো আসল কথা, হিরে কোথায় আছে? ওই অক্ষরগুলোতেই তার সংকেত আছে। তবে উনি যদি ওজস্বিতার নাম না লিখতেন, তবে এর মানে আমি ওকে বলতাম না। সেক্ষেত্রে হীরের মালিক কে হতো সে আলাদা প্রশ্ন। থামলো ইন্দ্রদা।
টেবিলে রাখা জগ থেকে একটু জল খেলে উঁচু করে। এনিওয়ে, এটা বলার আগে এই জিনিসটা ভালো করে দেখ। ওর আলমারি থেকে একটা নারকোল বের করলো ইন্দ্রদা। ওজস্বিতা দিদের বাড়ি থেকে আনা নারকোলগুলোর মধ্যে একটা। মণি ফাল্গুনী বাবুই ছোবড়া ছিঁড়ে নিয়েছিলেন, এখনো কিছু কিছু লেগে আছে। এই হলো সিসিল জন রোডসের দেওয়া হীরকখণ্ড। ওজস্বিতাদির হাতে নারকোলটা ধরিয়ে বলল ইন্দ্রদা। মানে আমি কিছু নারকোলটা বার কয়েক কানের কাছে নাড়িয়ে বলল ওজস্বিতাদি। বলছি, বলে নারকোলটা নিজের হাতে নিল ইন্দ্রদা। দুর্দান্ত বুদ্ধি করেছিলেন মণি ফাল্গুনী বাবু। একটু রিস্ক ছিল ঠিকই, তবু প্রশংসা না করলে মহা অন্যায়। বাউন্ডুলে ছেলের হাত থেকে হিরে বাঁচানোর আর কোনো উপায় খুঁজে পাননি তিনি। XLXLMFG লেখাগুলো কি নির্দেশ করছে আর কি বলার দরকার আছে আমার? সত্যিই দরকার ছিল না। যেভাবে লিলি লেখা আছে সেভাবেই XLXLMFG হবে COCONUT, কোকোনাট, মানে নারকোল। ওজস্বিতাদি বুঝেছে, ওর মুখেও বিস্ময়ের রেখা। ইন্দ্রদা এবার নারকোলটা টেবিলে আলতো করে ঠুকতেই 2 টুকরো হয়ে গেল। জল নেই, ভিতরে কাগজে ঠাসা। সেগুলো খুলতে যা বের হলো তাতে এবার আমরা 3 জনের 3 জোড়া চোখে ধাঁধিয়ে গেল। একটা মার্বেল সাইজের ঝলমলে নীল রঙা পাথর, ঘরের মধ্যে তা থেকে আলো ঠিকরে পড়ছে। তুমি তুমি কি করে বুঝলে? উত্তেজনায় মুখের কথা আটকে যাচ্ছে ওজস্বিতাদির। সিম্পল, নাকের কাছে নেই, বিদেশি আঠার গন্ধ পাবি। খুব সিম্পল ব্যাপার। নারকেল কেটে তার মধ্যে হিরে পুড়ে আবার আঠা দিয়ে নিখুঁতভাবে জুড়ে দিয়েছিলেন মালা দুটো। টেবিলের ওপর গ্লুয়ের টিউব দেখে একটা ক্ষীণ সন্দেহ উঁকিঝুঁকি দিচ্ছিল। নিচে এসে হ্যালিটা সলভ করে ফেলতেই নিশ্চিন্ত হলাম। এতটাই নিশ্চিন্ত যে একদম তোদের সামনেই নারকোলটা ফাটালাম। অবশ্য অন্য যেগুলোতে আঠার গন্ধ পায়নি সেগুলো তো আগেই ফাটিয়ে খেয়ে ফেলেছি। ইন্দ্রদা, ইটস স্প্লেন্ডিড, ইউ আর রিয়েলি জিনিয়াস। বলল ওজস্বিতাদি। তবে একসঙ্গে 8-10টা নারকেল ছুলতে গেল কেন বাবা? এটার কারণ যাতে কেউ সন্দেহ না করে, মানে বাড়ির লোককে দেখানো রেগে গিয়ে নিজেকে কষ্ট দিচ্ছি আমি। হ্যাঁ, এমন অভ্যেস তো তার ছিলই। আমার মনে হলো যাই হোক, এই মুহূর্তে যা আনন্দ হচ্ছে বলার নয়। দুর্ধর্ষ বুদ্ধি বটে ইন্দ্রদার, সেদিনই বুঝে গেছিল। তবে একটা কথা যেটা না বললেই নয়। গলাটা হঠাৎ গম্ভীর করে বলল ইন্দ্রদা। কি? ওজস্বিতাদি একটু ঘাবড়ে গিয়েছে। মণি ফাল্গুনী বাবুর মৃত্যুটাকে একেবারে স্বাভাবিক বলা যাচ্ছে না, এবং সেটা তুই নিজেও জানিস। এতে তোর হয়তো কোনো ভূমিকা নেই, তবে সত্যি গোপন করাটাও একটা অপরাধ। কিন্তু ওজস্বিতাদির মুখ ব্লটিং পেপারের মতো সাদা। ইন্দ্রদা বলে চলে, তুই ভালো করেই জানিস ঠিক সময়ে লাইফ সেভিং ওষুধটা জিভের তলায় রাখলে উনি হয়তো বেঁচেও যেতে পারতেন, কিন্তু ওষুধটা পাননি তিনি। পাবেন কি করে? বাপের সঙ্গে রাগারাগি করে ওষুধের শিশি তো ওম তার ড্রয়ার থেকে সরিয়ে ফেলেছে। আসলে 1 ঘন্টা ধরে ঘর বন্ধ রাখায় সে ভেবেছিল বাবা নতুন উইল লিখতে বসেছে। ক্রোধে উন্মত্ত হয়ে এক ফাঁকে ড্রয়ার থেকে ওষুধটা সরিয়ে ফেলে সে। এবং ডাক্তারি বুদ্ধিতে আমার যেভাবে সন্দেহটা হয় সেভাবে তোর নিজেরও হয়েছিল। শেষে দাদার ঘরে গিয়ে ওষুধের শিশিটা তুই খুঁজে পাস। দাহ কার্য শেষ করে বাড়ি ফিরে ওম সেটার আঁচ পায়, তোর ঘরে আসে, একচোট ঝগড়া হয়, এবং সম্ভবত তখনই তোর হাত থেকে ওষুধের শিশিটা নিয়ে জানলা দিয়ে সে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। ঘটনাক্রমে টুকান সেই ছোট্ট শব্দটা শুনতে পায়, আর পরদিন সকালে আমি নিজেই সেই শিশিটা খুঁজে পাই। ক্রাইম বললে ভেরি সিলি কেস, কিন্তু ক্রুয়েলটির কথা বললে নক্কারজনক। পরদিন সকালে ওম হয়তো সেটাই খুঁজতে এসেছিল, কিন্তু তার আগেই সেটা আমার হাতে এসে গেছিল। এই সেই শিশি। ইন্দ্রদা ওর জিন্সের পকেটে হাত ঢুকিয়ে একটা ছোট্ট কাঁচের শিশি টেবিলের ওপর রাখল। ওজস্বিতাদি তাকালো না, ঝরঝর করে কেঁদে ফেলল।
কি করব বলো, বাবা তো চলেই গেছেন। দাদাকে হারাতে সাহস পেলাম না। মাঝরাতে সে এসে আমার পায়ে পড়ল, ক্ষমা চাইল। রাগের মাথাতে ভুলটা করে ফেলেছে। ঝগড়াঝাটি প্রায় রোজই করত, কিন্তু সত্যি যে বাবার আবার স্ট্রোক হতে পারে তা নাকি ও ভাবতেই পারেনি। তাই যখন দিব্যি করে বলল সত্যি সত্যি এবার নিজেকে শুধরে নেবে, তখন আর কি বলি। আমার হঠাৎ মনে হলো মাঝরাতে ঘুমের ঘোরে যে কান্নাটির আওয়াজ পাচ্ছিলাম সেটা তবে স্বপ্ন নয়, সত্যি। পরে ইন্দ্রদাকে জিজ্ঞেস করেছিলাম, ওম কি শুধরাতে পারবে আদৌ নিজেকে? ইন্দ্রদা বলল, নিজের ব্যর্থতা ঢাকতে ও স্বভাবটাই ওরকম করে ফেলেছে। এটা কিন্তু আমাদের অনেকের মধ্যেই আজকাল দেখা যাচ্ছে। গুরুজনদের মিনিমাম সম্মানটুকুও করি না আমরা। ওম হয়তো পাল্টাতে পারে, একেবারেই ইনক্যারেজেবল হয়নি হয়তো সে। যাই করুক, বাপকে পুরোপুরি অমান্য করতো না কিন্তু। মনে রাখিস, মণি ফাল্গুনী বাবুর কোমরে সিন্ধুকের চাবি বাঁধা থাকতো, কখনো গায়ের জোরে কেড়ে নেয়নি সে। দেখা যাক কি হয়। লেটস হোপ ফর দ্য বেস্ট। আজকে গপ্পলেনে আপনারা শুনলেন রাজেশ বসুর লেখা রোডস সাহেবের হিরে। শুনতে থাকুন গপ্পলেন। আমরা হাজির হচ্ছি ফের পরের সপ্তাহে আরও এক নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম।